আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক একটি অস্থিরতা চরমে, ঠিক তখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূতদের গোপন যে বৈঠক রাজনৈতিক মহলে, তা একটি সন্দেহের জন্ম দিয়েছে। এই বৈঠকটিতে কারা উপস্থিত ছিলেন? নরওয়ে, সুইডেন, ডেনমার্কের রাষ্ট্রদূত এখানে ছিলেন। গুলশানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর ভাষায় এই আলোচনাটি হয়। বিশ্লেষকরা বলছেন যে কূটনৈতিক সৌজন্য নয় এই বৈঠকটি, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কারণ দীর্ঘদিন যাবত এই নর্ডিক দেশগুলোর যেই রাষ্ট্রদূতরা আছেন, তারা বাংলাদেশের সাথে তাদের যে নানা সম্পর্ক, জলবায়ু, মানবাধিকার এবং গণতন্ত্র, এই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। তাছাড়া অন্যান্য যে সম্পর্ক, সেই বিষয়টি তো আছেনই। তো প্রথমেই যে বিষয়টি বলতে চাই যে এই বৈঠকে বা এই গোপন বৈঠকটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কী ইঙ্গিত করে। দেখুন, কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন, যে নিউজটিতে আমরাও দেখেছি যে এস আলম প্রায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার যাতে পুনর্বাসন করতে পারেন, এবং এই বর্তমান যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন, রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদের বিরুদ্ধে একটি চরম অবস্থান যাতে তৈরি করা যায় আন্তর্জাতিক মহলে এবং দেশে, সেই জন্য এই বিপুল পরিমাণ যে অর্থ, সেটা কিন্তু তারা বরাদ্দ দিচ্ছেন। এখন এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আগ্রহ লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে, সেটা আমরা দীর্ঘদিন যাবতই কিন্তু দেখছি। এখন হঠাৎ করে এই নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগ এই নেতার সাথে বৈঠক। এর কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন, তার সাথেও কিন্তু বৈঠক হয়েছে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে। তো সব কিছু ঘটনা মিলিয়ে অনেক রাজনৈতিক বোদ্ধা বলছেন যে এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে আওয়ামী লীগকে কোনো না কোনো ফরম্যাটে যাতে নির্বাচনে অংশগ্রহণ করার একটি ব্যবস্থা করে দেওয়া যায়, সেই জন্য আওয়ামী লীগ তাদের পক্ষ থেকে বিগত দিনে কামাইকৃত অর্থের একটি বিশাল পরিমাণ অর্থ সেই জায়গায় লগ্নি করছেন, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের যে কূটনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে তারা তো সেই বিষয়টি চেষ্টা করছেনই। তো সব কিছু মিলিয়ে যদি খুব সহসায় এই পতিত আওয়ামী লীগ সরকার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি কিন্তু কালো অধ্যায় সৃষ্টি হবে। দেখুন, আর এই যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ সত্যি যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে জুলাই আগস্ট বিপ্লবের যেই মূল স্পিরিট, সেটা তো বিনষ্ট হবেই। তার সাথে সাথে আওয়ামী লীগের সাবেক প্রধান শেখ হাসিনার সদ্য যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো যদি একটু দেখেন, সেই জায়গায় তিনি বলছেন যে লিস্ট করা হচ্ছে, আমার বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের চেহারাগুলো পরিষ্কার হয়ে গেছে, আমি এবার বাংলাদেশে আসলে একটা একটা করে ধরে সবগুলোর বিচার করব, শায়েস্তা করব, এবার সব পরিষ্কার করব। এই যে নানা সমীকরণ, এই জায়গায় দাঁড়িয়ে এই যে বিদেশিদের যেই দৌড়ঝাঁপ, অথবা বিদেশি রাষ্ট্রদূতদের যেই ষড়যন্ত্র নতুন করে বাংলাদেশে শুরু হয়েছে, আর সেই জায়গায় আওয়ামী লীগের যে ডিপ স্টেটের সাথে কানেক্ট, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এই যে পশ্চিমা বিশ্বের যে কূটনীতিকরা, তারা সহসায় এই যে আওয়ামী লীগ একজন নেতার বাসায় যেতে পারছেন, এটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। কারণ পশ্চিমা বিশ্বে তার যেই সম্পর্ক, তাদের সাথে যেই বোঝাপড়া, সেই জায়গায় হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও তাদেরকে বাধা দিতে পারেন না, অথবা তারা হয়তো বা চিন্তা করেন যে আমরা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করি, অথবা তাদের সাথে যদি বৈঠক করি, তাহলে হয়তো বা
এই ডক্টর ইউনূস আমাদের কিছু বলতে পারবেন না। অন্যদিকে দেখুন, যদি অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে সবার প্রথমে যে কাজটি হতো সেটা হচ্ছে ভারতীয় যে হাই কমিশন আছে তারা কিন্তু যে আওয়ামী লীগের সাথে বৈঠক করতো। এখন এই আওয়ামী লীগের সাথে ভারতীয় হাই কমিশনার সরাসরি কথা না বলে পশ্চিমা বিশ্বের যে কূটনীতিক আছেন তাদেরকে পাঠাচ্ছেন এবং তারা যে কথা বলছেন। তো সেই জায়গায় আমি বলবো যে এই যে বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন পশ্চিমা বিশ্বের যে রাষ্ট্রদূতরা আছেন তারা আলাপ আলোচনা করেছেন, বিগত বিএনপির নেতৃবৃন্দুর সাথে তারা কথা বলেছেন, তাদের কনসার্ন তারা ব্যক্ত করেছেন। তো এখন কিন্তু পরিবেশ এবং প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে পশ্চিমারা হঠাৎ করে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার যে প্রক্রিয়া বা তারা যে আলাপ আলোচনাটা করছেন, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি কালো ছায়া নেমে আসবে যদি তারা সত্যি সত্যি এই পশ্চিমা বিশ্বের যে ডিপ স্টেট এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যে ডিপ স্টেট খেলা, সেই জায়গায় যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থবিত্ত দিয়ে তাদের যে লবি আছে বিভিন্ন জায়গায়, সেই লবি যদি তারা এই টাকা দিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে এবং তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হয় খুব সহজ হয় এবং এই 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি তারা সত্যিকার অর্থেই পার্টিসিপেট করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতির সমীকরণ, ইতিহাস সব কিছু কিন্তু বদলে যাবে। তবে এই জায়গায় বলি যে হয়তো পশ্চিমা বিশ্ব চেষ্টা করছেন বা তাদের যে অ্যাসালমের হাজার হাজার কোটি টাকার যেই লেনদেনের মধ্য দিয়ে হয়তো বা অনেক লবি যারা করেন বা লবিস্ট নিয়োগের মধ্য দিয়ে হয়তো তাদেরকে একটু রাস্তায় নামানো যাবে বা এইসব মিছিল মিটিং করানো যাবে। তবে এইটা আখেরে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে যে সাকসেস হবে সেরকম কিন্তু ধারণা রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন তারাও কিন্তু সেটা কল্পনাও করেন না। এবং বাংলাদেশের রাজনীতিতে আশু যে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এইটারও আসলে খুব একটা সুস্পষ্ট ইঙ্গিত আমরা দেখছি না। তারপরেও যেহেতু এই যে গোপনভাবে বৈঠকগুলো করা, ফ্ল্যাগবিহীন গাড়িতে যাওয়া এবং প্রায় 2 ঘন্টা বৈঠক করে আবার চুপিসারি পালিয়ে আসা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি কালো ছায়াই হিসাবে আবির্ভূত হয়েছে। এই জায়গায় যদি বর্তমান যারা সরকার আছেন তারা যদি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন অথবা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টির উপর নজর না রাখেন তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জায়গায় আওয়ামী লীগ হয়তো আগামী নির্বাচনে কিন্তু পুনর্বাসিত হয়ে এই যে বিএনপি, জামাত, এনসিপির তাদের যে কামড়াকামড়ি চলছে, এই যদি বিষয়গুলো চলতে থাকে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া এবং আলমের সে অর্থের জোরে আবার নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশে তৈরি হওয়াটা অস্বাভাবিক কিন্তু কিছু নয়। সেই জায়গায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে এই পতিত সরকারের বিচার হওয়ার পূর্বে বাংলাদেশের রাজনীতিতে তারা আবার পুনরায় প্রতিস্থাপিত হতে না পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।